মেসোপটেমিয়া সভ্যতা নিয়ে আমি আলোচনা চলছে আমার এখানে। আমি আগের যে ভিডিওটা আমি আলোচনা করেছি সেখানে মেসোপটেমিয়া সভ্যতার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। এখন প্রাক মেসোপটেমিয়া মানে মেসোপটেমিয়া সভ্যতার সূচনার আগে মেসোপটেমিয়াকে কেন্দ্র করে বেশ কিছু প্রাক সংস্কৃতি, মেসোপটেমিয়ার যে পরিণত সংস্কৃতি, সেই পরিণত সংস্কৃতির সৃষ্টির আগে বেশ কিছু প্রাক সংস্কৃতি কি বলবো, মানে মেসোপটেমিয়া সভ্যতা শুরুর আগে কিছু সংস্কৃতি ছিল, যে সংস্কৃতিগুলির পরবর্তীকালে পরিপূর্ণ রূপ হিসেবে আমরা মেসোপটেমিয়া সভ্যতা দেখতে পাচ্ছি। মেনলি আমি আগের ভিডিওতে মেসোপটেমিয়া সভ্যতাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে উত্তর মেসোপটেমিয়া, একটা হচ্ছে দক্ষিণ মেসোপটেমিয়া। ভালো করে মনে করে দেয়। এবার উত্তর মেসোপটেমিয়া এবং দক্ষিণ মেসোপটেমিয়া আলোচনা প্রসঙ্গে আমি এখানে উত্তর মেসোপটেমিয়াতে কিছু সংস্কৃতি গড়ে উঠেছিল এবং দক্ষিণ মেসোপটেমিয়াতে কিছু সংস্কৃতি গড়ে উঠেছিল। এই সংস্কৃতিগুলো এখন হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। ভালো করে বুঝে নাও। মানে আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষে যে নগরকেন্দ্রিক সভ্যতা, আমি যদি ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষের যে নগরকেন্দ্রিক সভ্যতা হরপ্পা সভ্যতা, তো হরপ্পা সভ্যতার সূচনার আগে ভারতবর্ষে প্রাক হরপ্পীয় সংস্কৃতি, মানে হরপ্পা সংস্কৃতির আগে কিছু সংস্কৃতির বিকাশ ঘটেছিল, যে সংস্কৃতিগুলির পরিণত রূপ হিসাবে আমরা হরপ্পা সভ্যতাকে দেখতে পাচ্ছি। মানে আগের সংস্কৃতিগুলো যে যে বিষয়গুলো কৌশলগুলো আয়ত্ত করেছিল, সেই বিষয় এবং কৌশলগুলো পরবর্তীকালে আরো উন্নত, আরো সুপিরিয়র হয়ে পরিণত একটা সভ্যতার বিকাশ ঘটেছিল। ঠিক সেম ভাবে মেসোপটেমিয়া সভ্যতার ক্ষেত্রেও যে পরিপূর্ণ সভ্যতা, যে উন্নত মানের মেসোপটেমিয়া সভ্যতা, সেই সভ্যতার সূচনার আগে গোটা মেসোপটেমিয়া জুড়ে অসংখ্য আহ প্রাচীন সংস্কৃতির বা প্রাচীন সংস্কৃতি বলছি, প্রাচীন সংস্কৃতির সূচনা হয়েছিল। আমি আমার এখন আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে সেই প্রাচীন সংস্কৃতিগুলি। ঠিক আছে, আমি দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে উত্তর মেসোপটেমিয়ার সংস্কৃতি আর একটা দক্ষিণ মেসোপটেমিয়ার সংস্কৃতি। মানে আমি কি আলোচনা করতে চেয়েছি বা চাইছি, বা যেটা আমি আলোচনা করতে চলেছি, আমার মনে হয় আমি সেটা তোকে বোঝাতে পেরেছি যে আমি এই বিষয়টা আলোচনা করতে চলছি বা আলোচনা করব। তাহলে প্রথমে আমি কি লিখবো না, উত্তর মেসোপটেমিয়া। ওকে, তাহলে উত্তর মেসোপটেমিয়ায় যে প্রাক মেসোপটেমিয়ান সভ্যতা বা সংস্কৃতিগুলোর বিকাশ ঘটেছিল, আমার এখন আলোচনার বিষয় হচ্ছে এইগুলো। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর মেসোপটেমিয়ায় তিনটি আদি সংস্কৃতির উদ্ভব ঘটেছিল। কটা না, তিনটি আদি সংস্কৃতি, আদি সংস্কৃতির উত্থান ঘটেছিল। এই আদি সংস্কৃতিগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে, যে মেসোপটেমিয়া সভ্যতার সূচনার আগে উত্তর মেসোপটেমিয়াতে কোন কোন সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল। ঠিক আছে, এটা কিন্তু আলোচনা বারবার আসে, তোমরা এটা ভালো করে পড়বে। এবার আমি একটা একটা সংস্কৃতি উল্লেখ করব এবং সেই সংস্কৃতি সম্পর্কে জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট একটা জিস্ট দেবো, যাতে করে সেই সংস্কৃতিটা কোথায় গড়ে উঠেছিল, কোন সময় গড়ে উঠেছিল এবং সেই সংস্কৃতির কি মূল বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো। আমি এগুলো নিয়ে ভাস্ট আলোচনা করব না, কারণ আমি কি বলেছি যে আমার আলোচনার বিষয় কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা। আমি মেসোপটেমিয়া সভ্যতা আলোচনার প্রসঙ্গে আমি এগুলোকে টাচ করে যাচ্ছি, যাতে করে আগের ইতিহাসটা তোমরা জানতে পারো। যেমন আমার যে শর্ট কোয়েশ্চেনের বই আছে, ফার্স্ট সেমের শর্ট কোয়েশ্চেনের বই, আমাদের সিলেবাস ছিল হরপ্পা সভ্যতা। প্রাক হরপ্পীয় সংস্কৃতিগুলো কিন্তু আমাকে টাচ করতে হয়েছিল। ঠিক সেরকম এখানেও আমি যখন সেকেন্ড সেমিস্টারের বইটা লিখেছি, সেকেন্ড সেমিস্টারের বইটা তোমরা দেখলে বুঝতে পারবে, সেকেন্ড সেমের বইটা কিন্তু আমাকে প্রাক মেসোপটেমিয়ান সভ্যতাগুলো উল্লেখ করতে হয়েছে। মানে যেগুলো আমি আলোচনা করছি এগুলো বইতেও দেওয়া আছে। বইয়ে কিভাবে দেওয়া আছে এই মুহূর্তে আমার মনে নেই, বহুদিন আগে লিখেছি। আর কিন্তু এখানে আমি যেভাবে আলোচনা করছি একটু ভালো করে পড়লে আমার মনে হয় আর বই পড়ার দরকার হবে না, এখান থেকেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমি নাম্বার ওয়ান, হাস হাস মানে অ্যাকচুয়ালি হাস হাসুনা বা সু সুনা হাসুনা সংস্কৃতি।
এটা কোনো কোনো বইয়ে হাসনা সংস্কৃতিও আছে, হাসনা, আমি ওটাই বলতে চাইছিলাম যে কোনো কোনো বই কিন্তু হাসনা বা হাসুনা, তোমরা বিভিন্ন বইয়ে এখন এগুলো তো বেশিরভাগ ইংলিশ বই থেকে বাংলা বইয়ে ট্রান্সলেট করা, অতএব তোমরা কিন্তু যখন পড়বে ল্যাঙ্গুয়েজ গুলো দেখবে বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, দেখতে হবে কোথাও উড়ুক্কু আছে কোথাও উড়ুক আছে, মানে উড়ুক্কু আর উড়ুক একই ব্যাপার। তো এইগুলো একটু বুঝতে হবে তোমাদেরকে, এতে করে তোমরা এটা না মনে হয় যে ওই বইয়ে বোধহয় ঠিক দেওয়া আছে না এই বইটা ভুল দেওয়া আছে, এটা যেন কনফিউশনটা না থাকে। বারবার বলছি, উল্লেখ যে বইয়ে যাই থাকুক উচ্চারণের দেখবে সিমিলারিটি থাকবে একটা, মানে হাসুনা হাসনা একই উচ্চারণ টাইপের, অতএব এইগুলো একই। চলে আসো, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা। তাহলে এই যে হাসুনা বা হাসনা সংস্কৃতি, এই সংস্কৃতিটা মেসোপটেমিয়ার বা প্রাক মেসোপটেমিয়ার যুগের সংস্কৃতি। এর টাইমটা কত না, এর টাইম হচ্ছে 6000 বিসি থেকে 550 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6000 থেকে 550, 5500, 550 নয়, 5500 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই সভ্যতার বিকাশ আমরা লক্ষ্য করছি। 1942 খ্রিস্টাব্দে এই সভ্যতাটা প্রথম আবিষ্কার করা হয়েছিল। 1942, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড় আন্দোলন, 1942 খ্রিস্টাব্দে প্রথম এই সভ্যতাটা, এই যে হাসুনা সংস্কৃতি, এই সংস্কৃতির নিদর্শনগুলো আবিষ্কার করা হয়েছে। মেনলি দেখা যাচ্ছে কি না, টাইগ্রিস নদীর পশ্চিম দিকে। কোন নদী? দুটো নদী ছিল, টাইগ্রিস আর ইউফ্রেটিস। এটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে। তাহলে আমি কি বলেছি, এটা উত্তর মেসোপটেমিয়া যেহেতু, অতএব টাইগ্রিস নদীর তীরে থাকবে। তাহলে কি বললাম, টাইগ্রিস নদীর পশ্চিম তীরে এই সংস্কৃতি বিস্তার হচ্ছে। তাহলে হাস্যনা সংস্কৃতির অবস্থান কোথায় না, টাইগ্রিস নদীর পশ্চিম তীরে, টাকা হস্যই গয়রা ফোলা হস্যই, টাইগ্রিস নদীর পশ্চিম তীর। ওকে, তাহলে টাইগ্রিস নদীর পশ্চিম তীরে এই সংস্কৃতির আমরা বিকাশ লক্ষ্য করতে পারছি। আর এই সংস্কৃতির যে মানুষরা যে বাড়িগুলো নির্মাণ করেছিল সেটা কটা ছিল না, 6টি স্তর। যেমন হরপ্পায় কোথাও কোথাও 7টি, কোথাও 7টি, আবার কোথাও 9টি স্তর পাওয়া গেছে। এই যে হরপ্পায় 7টি স্তর এবং 9টি স্তর পাওয়া গেছে, এর অর্থ কি? এর অর্থ একটাই, যে হরপ্পা সভ্যতা বিশেষ করে মহেঞ্জোদারোতে আমরা দেখতে পাচ্ছি, মহেঞ্জোদারোতে কিন্তু একাধিকবার বন্যা হয়েছে এবং বন্যা হওয়ার ফলে আবার ঘর বাড়িগুলো সেই পুরানো ভিতের উপর তৈরি করা হয়েছে। ফলে যখন প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে দেখছে তখন কি দেখছে না, সভ্যতাটা প্রায় 9বার, কোথাও 9বার এবং কোথাও 7বার পুনর্নির্মাণ করা হয়েছে। তার মানে কি, ওই সভ্যতাটা 9বার ধ্বংস হয়েছে বা ওই ঘরটা 9বার ভেঙেছে, আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এখানেও আমরা লক্ষ্য করছি কি, টাইগ্রিস আর ইউফ্রেটিস এই যে দুটো নদী, এই দুটো নদীতে বন্যা হতো, ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এখানকার মানুষগুলো কিন্তু বারবার বাড়িঘর ভেঙেছে, আবার তৈরি করতে হয়েছে। তো আমরা হাসুনা যে সংস্কৃতি, সেই হাসুনা সংস্কৃতির বাড়িঘরগুলো কি দেখতে পাচ্ছি না, বাড়িঘরগুলো কিন্তু 6বার পুনর্নির্মাণ করা হয়েছে। তাহলে 6টি স্তর পাওয়া গেছে। তাহলে আর কি বললাম, যে এক তো টাইগ্রিস নদীর পশ্চিম তীরে গড়ে উঠছে, আর কি বললাম না, এই সংস্কৃতির বাড়িঘরগুলো 6টি স্তর পাওয়া গেছে, মানে 6বার ভেঙেছে আবার 6বার গড়ে তোলা হয়েছে। আর কি বলা হচ্ছে না, এই সংস্কৃতির মানুষের জীবিকা কি ছিল, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির মানুষের জীবিকা ছিল মেনলি ছিল কৃষি, আর পাশাপাশি হিসাবে ছিল পশুপালন। এই দুটো জীবিকা হচ্ছে পশুপালন, ক দোদন, ঠিক আছে দোদন। তাহলে এই দুটো, মানে এই দুটো জীবিকাকে এখানকার মানুষ তাদের পেশা হিসেবে গ্রহণ করেছিল। শুধু এই দুটো ছাড়াও এরা আরো একটা নতুন জীবিকা গ্রহণ করেছিল, যেটা কি না, যেটা হচ্ছে মৃৎশিল্প। মৃৎশিল্প অর্থাৎ এরা মাটির নানান ধরনের জিনিসপত্র তৈরি করতো, মাটির মৃৎশিল্প, এরা মাটির নানান ধরনের জিনিসপত্র তৈরি করতো। আর এখানে বিভিন্ন ধরনের মাটির যে পাত্র বা মাটির সমস্ত কিছু, মাটির পাত্র, মাটির অর্নামেন্টস, মাটির অলংকার, মাটির খেলনা, এই সমস্ত কিছু পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে হাস্যরস সংস্কৃতি সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। এই রকম করে আমি সংস্কৃতিগুলো সম্পর্কে অল্প অল্প করে আলোচনা করব, যাতে করে বিষয়টা শুধু তোমরা জানতে পারো। ওকে, তাহলে হাস্যরস সংস্কৃতি কমপ্লিট হয়ে গেল। এবার হাস্যনার পর নেক্সট যে সংস্কৃতি, এখানে আমরা 3টে সংস্কৃতির নাম বলেছি, এবারে হবে সামারা। কি বললাম, সামারা। নাম্বার 2 সামার, গরম,
সামাররা সংস্কৃতি। দেখো, আগের যে সংস্কৃতি ছিল হাস্যনদ সংস্কৃতি ছিল, সেই হাস্যনদ সংস্কৃতি কত বলেছিলাম যে 6,000 থেকে 5,500। এখানে সামাররা হচ্ছে 5,500 থেকে 5,000 বিসি। ওকে, তাহলে সামাররা সংস্কৃতি মেসোপটেমিয়ায় কখন দেখতে পাচ্ছি আমরা? 5,500 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। মেনলি আগেরটা ছিল কি টাইগ্রিস নদীর পশ্চিম তীরে, এইটা হচ্ছে মধ্য টাইগ্রিস নদীর বদ্বীপ অঞ্চলে। এর অবস্থান কোথায়? না, এর অবস্থান হচ্ছে মধ্য টাইগ্রিস নদীর বদ্বীপ অঞ্চলে। হাতে লেখা সুন্দর। তাহলে মধ্য গটা আমি লিখতে গেলাম একভাবে, হয়ে গেল অন্যভাবে। ওকে, তাহলে আমরা এই দেখতে পাচ্ছি মধ্য টাইগ্রিস নদীর বদ্বীপ অঞ্চলে কিন্তু সামারা সংস্কৃতির অস্তিত্ব পাচ্ছি। আচ্ছা, এখানের একটা একটা সমস্যা ছিল, যদিও বদ্বীপ অঞ্চল বলছি, কিন্তু এখানে বৃষ্টিপাতটা খুব কম হতো। এখানে বৃষ্টিপাত খুব কম হতো। আর বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানকার মানে কি বললাম, এই পুরো মেসোপটেমিয়া সভ্যতাকে কেন্দ্র করে বা মেসোপটেমিয়া অঞ্চলকে কেন্দ্র করে যতটা সভ্যতার বিকাশ ঘটেছিল, সবাইয়েরই একটা প্রধান জীবিকা ছিল, সেটা হচ্ছে কৃষি কাজ। আর এই কৃষি কাজকে তারা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য তারা সব রকম চেষ্টা করেছে। কোথাও খাল কেটেছে, বা কোথাও জলসেচ ব্যবস্থার ব্যবস্থা করেছে। মানে কৃষি কাজকে কমপ্লিট বা পরিপূর্ণতা দিতে হবে। পরিপূর্ণতা দেওয়ার জন্য এরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। তাহলে এখানে যেহেতু বৃষ্টিপাত হতো না, তাহলে কৃষি কাজের উপর মানুষ কিসের উপর নির্ভর ছিল? না, কৃষি কাজের উপর জন্য মানুষ সেচের উপর নির্ভরশীল ছিল। ওকে, তাহলে মানুষ কিসের উপর নির্ভরশীল? না, সেচের উপর। এবার সেচের উপর নির্ভরশীল হতে গেলে কি করতে হবে? না, এখানে জলসেচ ব্যবস্থার ব্যবস্থা করতে হবে। জলসেচ ব্যবস্থা চালু করতে হবে বা জলসেচের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামারা সংস্কৃতি যেখানে বৃষ্টিপাত কম হতো, বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানকার মানুষ কি করতো? এখানকার মানুষ জলসেচের উপর ডিপেন্ডেবল ছিল, আর জল সেচের জন্য তারা বিভিন্ন ব্যবস্থা করেছে। এবারে এখানে উৎপাদন কি বললাম, জীবিকা হিসেবে কি পাচ্ছি? না, এখানেও ঠিক তাই, জীবিকা হিসাবে আমরা কি পাচ্ছি? কৃষি। কৃষি, পশুপালন, আর এক্সট্রা জীবিকা হিসাবে পাচ্ছি মৃৎশিল্প। কারণ যে সময় কথা বলছি, এটা অ্যাকচুয়ালি নব্যপ্রস্তর যুগের শেষ দিক। আমাদের মেসোপটেমিয়া সভ্যতা যেহেতু তাম্র 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 যুগে বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। মেসোপটেমিয়া কোন যুগের সভ্যতা? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। আর আমি আলোচনা করছি কোন সময় সভ্যতা? আমি আলোচনা করছি মেসোপটেমিয়া সভ্যতার আগের প্রাক সংস্কৃতিগুলো। ফলে দেখা যাচ্ছে এই যে সংস্কৃতিগুলো, এই সংস্কৃতিগুলো কিন্তু একটা পুরো মানে টাইম টাইম কি বলবো, মানে যুগ সন্ধিক্ষণে পড়ে গেছে। নবপ্রস্তর যুগ শেষ হচ্ছে আর তার সঙ্গে তাম্রপ্রস্তর যুগ শুরু হচ্ছে, ঠিক সেই মাঝে পড়ে গেছে। ফলে এই সংস্কৃতিগুলোর মধ্যে আমরা দেখতে পাবো নব্যপ্রস্তর যুগের মানে যে ছাপ বা বৈশিষ্ট্য সেটাও পাবো। আবার তার সঙ্গে আমরা তাম্রপ্রস্তর যুগে বা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতারও যে বৈশিষ্ট্য পাবো। তাহলে এখানে আমি কি দেখতে পেলাম? না, এখানকার মানুষ কি করছে? না, এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে কি? কৃষি, পশুপালন এবং মৃৎশিল্প। মৃৎশিল্প মানে মাটির মাটির জিনিসপত্র তৈরি করা। আর একটা জিনিস এখানে আমরা খুব ভালো দেখতে পাবো। হ্যাঁ, এখানে বলে দিই, কৃষিজ ফসল হিসাবে আমরা গম আর বার্লি, আমরা কৃষিজ ফসলের মধ্যে এখানে গম আর বার্লি দেখতে পাচ্ছি। এখানের মৃৎশিল্প আগের যুগের যে মৃৎশিল্প ছিল, কোন মৃৎশিল্পটা? যেটা আমি আগের যুগের বললাম না, যে হাসসুনা যে সংস্কৃতি, সেই হাসসুনা সংস্কৃতির যে মৃৎশিল্প ছিল, সেই মৃৎশিল্পের সঙ্গে এই মৃৎশিল্পের কিন্তু একটু ডিফারেন্ট আছে। আগের মৃৎশিল্প, মৃৎশিল্প মানে কি বলেছি? মাটির তৈরি জিনিসপত্র। আগের মৃৎশিল্পগুলো জাস্ট প্লেন মৃৎশিল্প ছিল, মানে মাটির পাত্র। এই সময়ে মানে এই সামারা, এই যে সামারা সংস্কৃতি, সামাররা সংস্কৃতি, এই সামারা সংস্কৃতির সময় মৃৎশিল্পগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট আসছে, একটু আরো বেশি ডেভেলপমেন্ট ঘটছে। কিসের ডেভেলপমেন্ট? আগের মৃৎপাত্রগুলো ছিল সারা, আই মিন সারা মিন্স মানে একদম প্লেন, শুধু মাটির পাত্র। এই সময় থেকে মৃৎপাত্রের ক্ষেত্রে একটা নতুনত্ব আসছে। কি না, মৃৎপাত্রগুলোর গায়ে জ্যামিতিক নকশা, জ্যামিতিক নকশা, আর কি না, পশু পাখির, দেখা যাচ্ছে তো বোর্ডে? ও, দেখা যাচ্ছে না। পশু পাখির নকশা।
তাহলে আমরা কি দেখলাম না, সামাররা সংস্কৃতি, সামাররা থেকে অনেক কিছু বলে দিলাম। সামাররা সংস্কৃতিতে আমরা কি দেখছি যে মৃৎশিল্পগুলো দেখা যাচ্ছে, যে মাটির পাত্রগুলো দেখা যাচ্ছে না, সেই মাটির পাত্রগুলোর গায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি জ্যামিতিক হারে নকশা দেখতে পাচ্ছি, মানে খুব সুন্দর, মানে মানে নকশা, মানে কি বলবো, মানে ঘুরিয়ে পেঁচিয়ে যে নকশাগুলো হয় ঠিক সেরকম নকশা। আর কোনো কোনো জায়গায় আমরা পশু এবং পাখিরও আমরা নকশা দেখতে পাচ্ছি এগুলো সামারাতে। আর সামারা সংস্কৃতির আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা কি না, এই সংস্কৃতির মানুষ প্রথম নিরাপত্তার জন্য পরীক্ষা বা প্রাচীর তৈরি করেছিল। পরীক্ষা মানে কি, পরীক্ষা মানে প্রাচীর, প রহস্যই ক্ষয়াকা, পরীক্ষা বা প্রাচীর। ওকে, তাহলে সামারা সংস্কৃতির সমাপ। এবার সামারা সংস্কৃতি সম্পর্কে যা বললাম এক কথায় বিষয়টা শুনে নাও, তাকাও বড়ের দিকে। সামারা সংস্কৃতির উত্থান হচ্ছে কবে, 5500 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এটার অবস্থান কোথায়, এটা হচ্ছে মধ্য টাইগ্রিস নদীর বদ্বীপ অঞ্চলে। এখানে বৃষ্টিপাত কম হতো, বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানকার মানুষ সেচের উপর নির্ভরশীল ছিল এবং তারা সেচের মাধ্যমে বা জলসেচের মাধ্যমে কৃষি উৎপাদন করত। আর কি বলেছি না, সামারা সংস্কৃতি হচ্ছে নব্যপ্রস্তর যুগের একদম শেষ পর্যায়ে, এন্ড পর্যায়ে। এখানকার মানুষের জীবিকা ছিল কৃষি এবং পশুপালন, এবং তাছাড়াও মৃৎশিল্প ছিল। কৃষিজ ফসলের মধ্যে আমরা গম এবং বার্লি এই দুটো পাচ্ছি। আর সঙ্গে কি আছে, মৃৎশিল্পের ক্ষেত্রে এই সময় আরো ডেভেলপ ঘটেছিল আগের যুগের তুলনায়। কেন না এই সময় জ্যামিতিক নকশা, পশু পাখির ছবি আমরা মৃৎশিল্পে বা মাটির পাত্রের কাছে দেখতে পাচ্ছি। আর কি না, এই সামারা সংস্কৃতির মানুষই প্রথম তাদের নিরাপত্তা বা সেফটির জন্য পরীক্ষা মানে প্রাচীর, মানে নগরের চারিদিকে বা শহরের চারিদিকে প্রাচীর তৈরি করেছিল। এই হলো সামারা সংস্কৃতি। ঠিক আছে, তাহলে সামারা বোঝা গেল। নেক্সট এটা বসে দিই, আমরা উত্তরে এখনো পড়ে আছি, আমরা দক্ষিণ এখন আসিনি। উত্তরের সংস্কৃতি গুলো নিয়ে আমরা আলোচনা করছি এখনো পর্যন্ত। উত্তরটা শেষ হোক, তারপর আমরা দক্ষিণে আসবো। আমরা মেনলি তিনটে ছটা সংস্কৃতি নিয়ে আলোচনা করব। নেক্সট আসছি হালাপ সংস্কৃতি। হালাপ উত্তরের শেষ সংস্কৃতি, তার নাম হচ্ছে হালাপ। হালাপ সংস্কৃতি আগের সংস্কৃতি শেষ হচ্ছে 5000 খ্রিস্টপূর্বাব্দে। এই সংস্কৃতি শুরু হচ্ছে 5000 থেকে 4500 বিসি। তাহলে চলে আসো হয়কা লয়কা ফ। হালাপ সংস্কৃতি হচ্ছে 5500 থেকে 4500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এবার হালাপ সংস্কৃতির ক্ষেত্রে আমরা কোনো দেখতে পাচ্ছি না, হালাপ সংস্কৃতির সেম আগের সংস্কৃতির মতোই এই সংস্কৃতিরও কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই সংস্কৃতিতে জীবিকা ও আমরা এই সংস্কৃতির ওর কি হচ্ছে হাতে লেখা খুব বাজে হয়ে যাচ্ছে। আমরা এই সংস্কৃতির জীবিকা হিসাবে আমরা পাচ্ছি কৃষি ও পশুপালন। দেখো পশুপালনটা কিন্তু এই সংস্কৃতি আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে জীবিকা হিসেবে আমরা কি পাচ্ছি, কৃষি এবং পশুপালন। আর এই সময় কিন্তু একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা কি বলেছি, যে আমি বললাম না এই সভ্যতাগুলো হচ্ছে নব্যপ্রস্তর যুগের একদম শেষ পর্যায়ে এবং তাম্র যুগের স্টার্টিং। তাম্র যুগের যে স্টার্টিং হয়, এই হালাপ সংস্কৃতিতে আমরা দেখতে পাচ্ছি কি না তামার প্রচলন ঘটছে। হালাপ সংস্কৃতিতে তামার প্রচলন ঘটার ফলে এখানে একটা নতুন জীবিকার উদ্ভব ঘটছে। সেটাকে জীবিকা কি বলছি না, সেটা হচ্ছে কারিগরি জীবিকা। মানে তামাকে কেন্দ্র করে তামার জিনিসপত্র, তামার অলংকার, তামার হাতিয়ার, তামার অস্ত্র। বুঝলাম, বুঝতে পারলি যে তামার যেহেতু ব্যবহার শুরু হচ্ছে, ফলে এই সময় কিন্তু তামার তৈরি একাধিক ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা তৈরি হচ্ছে। ফলে নতুন জীবিকা হিসেবে আমরা কি পাচ্ছি না কারিগরি জীবিকার উদ্ভব ঘটছে। এই সময় যেমন কারিগরি থাকছে, তার সঙ্গে কিন্তু জীবিকা হিসাবে মৃৎশিল্প থাকছে। মৃৎশিল্প কিন্তু আগের আগের দুটো সংস্কৃতি আমরা দেখেছি। আমরা কিন্তু হালাপ সংস্কৃতিতে কৃষি পাচ্ছি, মৃৎশিল্প পাচ্ছি, পশুপালনটা এক্সট্রা দেখলাম আর কারিগরিটা এক্সট্রা দেখলাম। আর মৃৎশিল্পের ক্ষেত্রে কি, আগের মৃৎশিল্পগুলোর বৈশিষ্ট্য আমি সেরকম কিছু বলিনি। আমি বলেছিলাম যে মৃৎশিল্প এখানকার বৈশিষ্ট্যগুলো, মানে মৃৎশিল্পগুলো ছিল কি খুব চকচকে, মানে লাইট রিফ্লেক্ট করতো। যেমন ঘাম তেল মাখালে জিনিস চকচক করে, মানে মাটির পাত্রর গ্লেজ কম হয়। আবার যদি কোনো কালারফুল পাত্র হয় মসৃণ, তার গ্লেজটা বেশি হয়।
এখানে হারাপ সংস্কৃতিতে যে মৃৎশিল্পের বিকাশ ঘটেছিল, সেই মৃৎশিল্পগুলো ছিল কি খুব চকচকে টাইপের, মানে খুব উজ্জ্বল টাইপের। আর কি হালাপ সংস্কৃতির এই মৃৎশিল্পে বা এই যে চকচকে উজ্জ্বল ব্যাপারটা, এটা কিন্তু বহির্বিশ্বে ব্যাপক চাহিদা ছিল। আবার বলছি, হালাপ সংস্কৃতির যে মৃৎশিল্পগুলো খুব কালারফুল, ছবি আগে যেরকম জ্যামিতিক হারে নকশা ছিল, পশু পাখির ছবি ছিল, সেগুলো আছে, কিন্তু এই সময় খুব কালারফুল করা হচ্ছে এবং খুব চকচকে করা হচ্ছে। তার ফলে কি না, এই যে মৃৎশিল্পগুলো তার কিন্তু চাহিদা গোটা বহির্বিশ্বে ছিল। ফলে হালাপ সংস্কৃতির মৃৎশিল্প কিন্তু গোটা বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আর একটা জিনিস বলি, হালাপ সংস্কৃতিতে যে সামাজিক কাঠামো, আমাদের বৈদিক যুগে কি ছিল, বৈদিক যুগে গোষ্ঠী ভিত্তিক জীবন ছিল না, এবং সেখানে গোষ্ঠী নেতার আমরা আমরা গোষ্ঠী নেতার কথা জানতে পারি, বা গোষ্ঠী নেতার বা দলপতি বলতে পারো। ঠিক সেরকম হালাপ সংস্কৃতি ছিল সর্দার কেন্দ্রিক। সর্দার কাকে বলে? আর সর্দার হচ্ছে যিনি গোষ্ঠীর বা দলের প্রধান, তাকে বলা সর্দার। তাহলে হালাপ সংস্কৃতিতে আমরা সর্দার কেন্দ্রিক সামাজিক কাঠামো দেখতে পাচ্ছি। আর কি থাকছে না, সর্দারের পাশাপাশি আমরা এই সংস্কৃতিতে পুরোহিতদেরও কিন্তু প্রাধান্য দেখতে পাচ্ছি। কি বললাম? পুরোহিতদের। এক তো সর্দার কেন্দ্রিক সামাজিক কাঠামো মুছে দিচ্ছে আমি। হালাপ সংস্কৃতিতে সর্দার কেন্দ্রিক সামাজিক কাঠামো, সামাজিক কাঠামো। আর কি পাচ্ছি না, হালাপ সংস্কৃতিতে আমরা পুরোহিতদের প্রাধান্য দেখতে পাচ্ছি। পুরোহিতদের প্রাধান্য, যে মৃৎশিল্পগুলো ছিল হালাপ সংস্কৃতিতে, সেই মৃৎশিল্পের ক্ষেত্রে আমরা মাটির নারী মূর্তি দেখতে পাচ্ছি। যেরকম হরপ্পা সভ্যতায় মাটির নারী মূর্তি পাওয়া গেছিল না, ঠিক এখানেও হালাপ সংস্কৃতিতে আমরা মাটির নারী মূর্তি দেখতে পাচ্ছি। এবার এই মাটির নারী মূর্তি থেকে অনেকে মনে করছেন যে ইনি হলেন মাতৃদেবী, ইনি হলেন মাতৃদেবী। ওকে, তাহলে এখানে কিন্তু মাতৃদেবী কথা উল্লেখ আসছে, মানে এখানে ধর্মীয় চিন্তার কিন্তু একটা প্রমাণ আমরা পাচ্ছি। তাহলে উত্তর মেসোপটেমিয়াকে কেন্দ্র করে যে তিনটে সংস্কৃতির বিস্তার ঘটেছিল, কারা কারা কি কি বললাম না, হাসুরা সংস্কৃতি, সামারা সংস্কৃতি, হালাপ সংস্কৃতি, এই তিনটে সংস্কৃতি সম্পর্কে আমি আলোচনা করলাম। এটা মুছে দিচ্ছি। এরপর আমরা আরেকটু আগাবো। এবার আমরা আগাবো দক্ষিণ মেসোপটেমিয়া। আমি উত্তরটা মুছে দিয়েছি। এবার আমরা দক্ষিণ মেসোপটেমিয়া সম্পর্কে আলোচনা করব। দেখো, ওকে, দক্ষিণ মেসোপটেমিয়ার ক্ষেত্রেও আমি তিনটে সংস্কৃতি নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম ভিডিও ছোট করব, কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে। 23 মিনিট 24 মিনিট হয়ে গেল, যাক দেখা যাক। আচ্ছা, দক্ষিণ মেসোপটেমিয়া, দক্ষিণ মেসোপটেমিয়া তিনটে আমি আদি সংস্কৃতি নিয়ে আলোচনা করব। এই যে তিনটে আদি সংস্কৃতি, এই তিনটে সংস্কৃতি কিন্তু উত্তর মেসোপটেমিয়ার প্রায় সমসাময়িক, কাছাকাছি। উত্তর মেসোপটেমিয়া যেমন 6000 খ্রিস্টপূর্বাব্দে সভ্যতার সূচনা হয়েছিল, মানে সংস্কৃতিগুলোর সূচনা হয়েছিল, দক্ষিণ মেসোপটেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 5000, মানে 1000 বছর পর। উত্তর মেসোপটেমিয়ায় সংস্কৃতির বিস্তার ঘটার 1000 বছর পর দক্ষিণ মেসোপটেমিয়ায় কিন্তু সংস্কৃতির বিস্তার ঘটেছে। এখানে দক্ষিণ মেসোপটেমিয়ায় আমি তিনটে সংস্কৃতি নিয়ে আলোচনা করব। প্রথম সংস্কৃতি হচ্ছে ইউবেইদ সংস্কৃতি। কি বললাম? নাম্বার 1 হচ্ছে ইউবেইদ সংস্কৃতি। ওকে, তাহলে ইউবেইদ সংস্কৃতি, ইউবেইদ সংস্কৃতির সূচনা হচ্ছে কত, 5000 বিসি থেকে 4000 বিসি। এই সংস্কৃতি প্রায় 1000 বছর ধরে চলছে। কি সংস্কৃতির নাম হচ্ছে ইউবেইদ সংস্কৃতি। আবার এবার বলো, এবার তোমরা কি বলবো, আমি তো বলবো না। ইউবেইদ যে সংস্কৃতি কথা বলছি, এই সংস্কৃতি কিন্তু গড়ছে কোথায় না, ইউফ্রেটিস নদীর উপত্যকায়। কোথায়? আগেরটা দেখো টাইগ্রিস ছিল, এটা দক্ষিণ চলে এসছে ইউফ্রেটিস, ইউফ্রেটিস নদীর উপত্যকায়। আচ্ছা ঠিক আছে। আর আল ইউবেদ, আল ইউবেইদ
এটা হচ্ছে গ্রামটার নাম বা এটা হচ্ছে অঞ্চল। আল ইউবেইদ, আমি একটু মুছে ভালো করে লিখছি, ইউবেইদ, এই যে অঞ্চল, ঠিক আছে। তাহলে কি বললাম, ভালো করে শুনবে, ইউফ্রেটিস নদীর উপত্যকা অঞ্চলে একটা অঞ্চল ছিল যার নাম হচ্ছে আল ইউবেইদ। এই আল ইউবেইদ অঞ্চলেই এই সভ্যতাটার বিকাশ ঘটেছিল। তাই যেহেতু আল ইউবেইদ অঞ্চলে সভ্যতার বিকাশ ঘটছে, সেই কারণে এই সভ্যতার নাম দেওয়া ছিল কি, আল ইউবেইদ সভ্যতা। এই সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষি। এদের প্রধান জীবিকা ছিল কৃষি। তাহলে কৃষি হচ্ছে এদের প্রধান জীবিকা। তবে কৃষি ছাড়াও এই সময় আরো দুটো জীবিকার আমরা উল্লেখ পাচ্ছি। একটা হচ্ছে পশুপালন এবং মৎস্য শিকার। পশুপালন এবং মৎস্য শিকার মানে এই সময় এরা মাছ ধরা শুরু করেছিল। ওকে, মাছ, মৎস্য শিকার। এবার যখনই আমি যখন বললাম যে এরা মৎস্য শিকার করতো, তার মানে এটা সমুদ্র বা সমুদ্র নয়, এখানে নদী, ইউফ্রেটিস নদী আর কি। তো এরা নদীতে যাতায়াতের জন্য একজন নৌকা তৈরি করতো। নৌকাটা কেমন, নলখাড়া। নলখাড়া মানে তোমরা দেখোনি, সেই বেতের যে তোমাদের এগুলো হয় না, চেয়ার টেয়ার গুলো হয়, ওগুলো নলখাড়া দিয়ে হয়। ওই রকম এরকম সরু সরু, ওই রকম দিয়ে ওরা ওগুলো খুব হালকা থাকতো, তো জল ঢুকে যেত কিন্তু ভেসে থাকতো আর কি। তো এই নলখাড়া দিয়ে ওরা এক ধরনের নৌকা বানাতো। এই নৌকা করেই কিন্তু তারা মাছ ধরতে যেত। ঠিক আছে। আর একটা কথা বলি, এই যে ইউবেইদ সংস্কৃতি, এটা মেনলি ছিল কিন্তু গ্রামীণ সংস্কৃতি। এটা গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি হলেও এই সংস্কৃতির একদম শেষ দিকে আমরা নগরের পত্তন দেখতে পাচ্ছি। মানে ইউবেইদ সংস্কৃতির শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি কি না, মানুষ আস্তে আস্তে নগরের পত্তন করছে, নগরের পত্তন করছে। আর নগর গড়ে উঠছে মানেই নগর গড়ে তোলার জন্য ইটের দরকার। আমরা প্রমাণ পাচ্ছি এরা নাকি রোদে পোড়া, পোড়া শব্দটা ইউজ করলাম মানে যেহেতু আগুনে পুড়িয়ে, কথা আগুনে পুড়িয়ে শব্দটা ইউজ করবি না, এখানে পোড়া শব্দ ইউজ করলাম মানে রোদে পোড়া আমি ইটের কথা বলছি। আর এরা কি না, এরা তামার ব্যবহার জানতো। তামার অলরেডি আগের সংস্কৃতি প্রচলন হয়ে গেছে, আগের যে লাস্ট সংস্কৃতি দেখেছি সেখানে তামার প্রচলন হয়ে গেছে। ওকে। আর পুরোহিতদের প্রাধান্য এখানে ছিল, এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরোহিতদের প্রাধান্য ছিল। আর পুরোহিতদের প্রাধান্য থাকার কারণে এখানে মন্দিরও পাচ্ছি, এখানে আমরা জিগুরাতের অস্তিত্ব পাচ্ছি। জিগুরাত বা মন্দির, মেসোপটেমিয়ার যে মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত, আমরা জিগুরাত বা মন্দিরের অস্তিত্ব দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল কোন সংস্কৃতি, ইউবেইদ সংস্কৃতি। ওকে। নেক্সট সংস্কৃতি ইউবেইদের পর আমরা এই সংস্কৃতিকে অনেক সময় বলি যে ওয়ার্কা সংস্কৃতি বা উরুক্ক সংস্কৃতি। এটা মুছে দিই, কি বললাম, উরুক্ক সংস্কৃতি বা ওয়ার্কা সংস্কৃতি। উরুক্ক কয় কয় বা ও আরকা, ঠিক আছে। তাহলে উরুক্ক সংস্কৃতি বা ওয়ার্কা সংস্কৃতি, এটার সময় কত, এটার সময় হচ্ছে 4000 থেকে 3000 BC। তাহলে নেক্সট সংস্কৃতির সময় কি বললাম, উরুক্ক সংস্কৃতি বা ওয়ার্কা সংস্কৃতি। মেনলি দেখা যাচ্ছে উরুক্কু লাগাস উম্মা, কি বললাম, উরুক্ক লাগাস, তালবসা কোনো কোনো বই আছে, আর উম্মা, কি বললাম, উরুক্ক লাগাস উম্মা, এইগুলো হচ্ছে জনবসতি, এগুলো জনবসতি। এই এই যে অঞ্চলগুলোর নাম বললাম, উরুক্ক লাগাস উম্মা, এই সব জনবসতি গোষ্ঠীর মানুষ এই সংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বা এই সংস্কৃতির যে বিকাশ এই সব জনবসতি গোষ্ঠীর মধ্যে দেখা গিয়েছিল। ঠিক আছে। এখানে এই সংস্কৃতিটা পূর্বের সংস্কৃতিগুলোর থেকে অনেক বেশি উন্নত ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কি
না এই সংস্কৃতিতে কিন্তু আমরা পরিণত নগর দেখতে পাচ্ছি। কেমন নগর? না পরিণত নগর, মানে নগর খুব ডেভেলপ নগর দেখতে পাচ্ছি, ডেভেলপ নগর। আর কি এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সমাজ ছিল স্তর বিভাজিত। স্তর বিভাজিত মানে কি? মানে সমাজে শ্রেণী বৈষম্য ছিল, সমাজের শ্রেণী বৈষম্য ছিল। মানে সমাজের যেমন আমাদের হরপ্পা সভ্যতায় সাধারণ মানুষ ছিল, সেই যারা সিটারলে বসবাস করতো পুরোহিতরা, আবার কিছু সাধারণ মানুষ বসবাস করতো সাধারণ অঞ্চলে। ঠিক সেরকম এখানে দেখতে পাচ্ছি আমরা কি এই সভ্যতার মানুষের মধ্যে কিন্তু স্তর বিভাজিত ছিল। কারিগরি শিল্প ছিল, মৃৎশিল্প ছিল, হ্যাঁ এইগুলো এখানকার শিল্প, কারিগরি শিল্প, মৃৎশিল্প। চাষবাস তো ছিল, কৃষিকাজ ছিল। তাহলে এখানকার আহ জীবিকার মধ্যে কি পাচ্ছি আমরা? জীবিকার মধ্যে আমরা পাচ্ছি কৃষি, কৃষি, মৃৎশিল্প, মৃৎশিল্প, আর কি পাচ্ছি না কারিগরি শিল্প। কৃষি, মৃৎশিল্প, কারিগরি শিল্প, এইসব এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে কি যে প্রতিটি নগর প্রাচীর দিয়ে ঘেরা ছিল, প্রতিটি নগর প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। তাহলে এই হচ্ছে আমাদের উড়ুক্ক সংস্কৃতি, এবং উড়ুক্ক সংস্কৃতির আমি কিছু মৌলিক বিষয় তোমাদেরকে এখানে বললাম। আর ঠিক সেম ভাবে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে উড়ুক্ক সংস্কৃতিতে কিন্তু চাষবাস, যেহেতু কৃষি ছিল, চাষবাসের জন্য কিন্তু এখানেও জলসেচ দেখা গেছে। আমরা পুরো মেসোপটেমিয়া সভ্যতার সূচনার আগেই বলো বা মেসোপটেমিয়া সভ্যতার সূচনার পরেই বলো, আমরা পুরো সভ্যতাটা যখন আলোচনা করবো আমরা একটা জিনিস দেখতে পাবো কি না এখানে কিন্তু কন্টিনিউ চাষবাসের জন্য সেচ ব্যবস্থার উন্নতি ঘটাতে হয়েছে। আর এই সংস্কৃতির একটা নতুনত্ব দেখতে পাচ্ছি, নতুনত্ব যেটা আগের সংস্কৃতিতে পাইনি। কি না এরা টিলা, টিলা মানে কি পাহাড়, কেন পাহাড়, এরা পাহাড়ের টিলায় মন্দির নির্মাণ করত, আর সেই মন্দির ওঠার জন্য লম্বা সিঁড়ি করত, এই লম্বা সিঁড়ি দিয়েই মন্দির উঠতে হতো। ঠিক আছে, আমি আগে থেকে ছবি দেখিয়েছিলাম। আমার আরবান আরবান রেভলিউশন বলে যে এটা আছে না, যে পার্ট 1 এর যে ভিডিওটা আছে, আরবান রেভলিউশন পার্ট 1 এর যে ভিডিও, যে আমি থাম্বনেলটা বানিয়েছিলাম, ওই থাম্বনেলের যে ছবিটা দেওয়া আছে ওটা হচ্ছে এই টাইপের, এই টাইপের, যেগুলো জিগুরাত বলছি। আমি আগেও জিগুরাত শব্দ ইউজ করেছি। এইগুলোকে কি বলা হতো না জিগুরাত, জিগুরাত বলা হতো। ঠিক আছে, আজকে আমার আলোচনার লাস্ট বিষয় এবং লাস্ট সংস্কৃতি সেটা হচ্ছে কি সামবেদ সংস্কৃতি। এটা মুছে দিচ্ছি আমি, লাস্ট সংস্কৃতি আমি আলোচনা করব, করে আমার আজকের ভিডিও আমি শেষ করব। আচ্ছা, নাম্বার 3-এ অ্যাকচুয়ালি সামবেদ বা জামবেদ, এস এস ফর এসও হয়, বর্গীজা হয়, আমি জামবেদই করছি কারণ বেশিরভাগ বইয়ে জামবেদ আছে। জামবেদ সংস্কৃতি এটা কবে হচ্ছে না, এটা হচ্ছে 3000 বিসির পর, মানে মেসোপটেমিয়া সভ্যতার একদম লাস্ট লাস্ট অংশে এই আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ মেসোপটেমিয়ার মেনলি আক্কাদ, দক্ষিণ মেসোপটেমিয়ার মেনলি আক্কাদ এবং তার সংলগ্ন অঞ্চলে, দক্ষিণ মেসোপটেমিয়ার আক্কাদ এবং তার আশপাশের অঞ্চলে এই জামবেদ সংস্কৃতির আমরা আমরা কি বলবো বিকাশ দেখতে পাচ্ছি। জামবেদ সংস্কৃতির ক্ষেত্রে এখানে আগের যে সংস্কৃতিগুলো ছিল সেই সংস্কৃতিগুলোর সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন সিম্পল বিষয়, এখানেও আমরা কৃষি দেখতে পাচ্ছি, এখানেও আমরা সেচ দেখতে পাচ্ছি, এখানেও আমরা নগর দেখতে পাচ্ছি। আমরা আগের সংস্কৃতি যা ছিল এখানে সব দেখতে পাচ্ছি। শুধু এখানে সংস্কৃতির আরো ধরো আর যেগুলো ছিল কি ছিল বড় মৃৎশিল্প ছিল, আচ্ছা কারিগরি শিল্প ছিল, কারিগরি শিল্প। আমরা কিন্তু জামবেদ সংস্কৃতি আগের সংস্কৃতিগুলো সবগুলো এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি। এখানে সংস্কৃতির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই সময় থেকে ধাতু শিল্প, যেটা আমরা আগের সংস্কৃতিগুলোতে ততটা দেখতে পাচ্ছি না, এই সময় থেকে ধাতু শিল্পের কিন্তু ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে লিপি, লিপি আমরা যে কিউনিফর্ম লিপি কথা বলছি, কিউনিফর্ম কিউ ফর্ম হয়ে গেল,
আমরা যে কিউনিফর্ম লিপির কথা আমরা যেটা জানি, সেই লিপির যে আদি রূপ, সেই লিপির আদি রূপ যেটাকে বলা হচ্ছে আদি কিউনিফর্ম বা প্রোটো কিউনিফর্ম। ভালো করে শোনো, তাহলে যে কিউনিফর্ম লিপি আমরা পাচ্ছি পরবর্তীকালে, সেই কিউনিফর্ম লেখার আদি রূপ, আদি কিউনিফর্ম বা প্রোটো, প্রোটো মানে আদি, প্রোটো কিউনিফর্ম কিন্তু আমরা পাচ্ছি এই জামবেদ সংস্কৃতিতে, আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, আর জামবেদ সংস্কৃতিতে আর একটা জিনিস সিলমোহর, এতদিন আমি এতক্ষণ পর্যন্ত সিলমোহর শব্দটা ইউজ করিনি। জামবেদ সংস্কৃতি এসে আমরা কিন্তু প্রচুর পরিমাণ সিলমোহর পাচ্ছি, সিলমোহর দেখতে পাচ্ছি। ওকে, তাহলে জামবেদ সংস্কৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলো আমি ভালোভাবে উল্লেখ করে দিলাম। কি না, জামবেদ সংস্কৃতি 3000 BC সংস্কৃতি, দক্ষিণ মেসোপটেমিয়ার আক্কাদ এবং তার আশপাশের সংলগ্ন অঞ্চলে গড়ে উঠেছে। আগের সংস্কৃতির যা জীবিকা গুলো ছিল সেগুলো সব এখানে আছে, কৃষি, সেচ, নগর, মৃৎশিল্প, কারিগরি শিল্প সবই থাকছে। সঙ্গে এই সময় ধাতু শিল্পের অগ্রগতি ঘটছে, কারণ তামার সঙ্গে ব্রোঞ্জ মিশছে। এই সময় থেকে ব্রোঞ্জের, যদিও ব্রোঞ্জের ব্যবহার শুরু হচ্ছে না, তামারই থাকছে, হ্যাঁ, ব্রোঞ্জ বলা দরকার নেই। তো এই সময় তামার আরো ডেভেলপমেন্ট ঘটছে, আরো নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার ঘটছে। আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লিপি। এই সময় লিপির যে প্রচলনটা আস্তে আস্তে শুরু হচ্ছে। যে কিউনিফর্ম লিপির কথা বলছি, সেই লিপির যে আদিরূপ বা আদি কিউনিফর্ম লিপি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে পরবর্তীকালে আরো পরিণত হয়ে কিউনিফর্ম লিপি হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম, আমি বলেছিলাম ছোট করে আলোচনা করব, কিন্তু দেখা যায় বেশ বড়ই হয়ে গেল, 40 মিনিটের ভিডিও হয়ে গেল। 6টা সংস্কৃতি আলোচনা করতে গিয়ে 40 মিনিট লেগে গেল। যাই হোক, আজকে আমরা এই পর্বে মেসোপটেমীয় সভ্যতার সূচনার আগে আদি মেসোপটেমিয়ান পর্বে যে উত্তর মেসোপটেমিয়ার 3টে সংস্কৃতি কি কি বললাম, হাসুনা, সামাররা, হালাফ, আর দক্ষিণ মেসোপটেমিয়া ইউবেদ, উরুক্কু বা ওয়ার্কা আর জামবেদ, এই যে সংস্কৃতিগুলোর নামগুলো বললাম, এই সংস্কৃতি সম্পর্কে আমরা শুনলাম। এরপর আমরা নেক্সট ভিডিওতে ডাইরেক্টলি মেসোপটেমিয়ায় ঢুকবো, এবং মেসোপটেমিয়া ঢোকার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতাটা কেন গড়ে উঠলো, কেন মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠার যে মৌলিক উপাদানগুলো ছিল, সেই মৌলিক উপাদানগুলো সম্পর্কে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমরা আমাদের এখন চলছে মেসোপটেমিয়া পর্ব বা অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন, যার উপর বইয়ের সংখ্যা খুবই অপ্রতুল। আমি আগেও বলেছি বই একদম নেই, আর না থাকার কারণে তোমাদের খুব পড়তে অসুবিধা হবে। আমি চেষ্টা করলাম যতটা পারা যায় ডিটেলস, দেখো আমি কিন্তু ডিটেলসলি বোঝাচ্ছি, ডিটেলসলি মানে কোনো একটা অংশ বাদ দিচ্ছি না, পরপর বুঝিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব চাইনিজ সভ্যতাটা, বিশেষ করে চাইনিজ যে সিয়া বংশ, শান বংশ, তারপরে চৌ বংশ, এইসব বংশগুলোর কোনো বই নেই, কোনো মানে বইয়ের সংখ্যা নেই। বাংলা বই না থাকলেও হয়তো কোনো বই হয়তো একটুখানি জাস্ট টাচ করা আছে। ফলে এই সব সভ্যতাগুলো সম্পর্কে আমি চাইবো ডিটেলস পড়াতে, এবং সেই সব জিনিসগুলো পড়াতে আমার তখনই ভালো লাগবে যখন দেখবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখে তোমরা একটা কমেন্ট করেছো যে হ্যাঁ ভিডিওগুলো তোমাদের কিছু কাজ হয়েছে বা তোমাদের ভালো লেগেছে। তোমাদের এই ভালো লাগাটা, তবে তুমি আরো উৎসাহ এবং উদ্দীপনা, আমার ইন্সপিরেশনটা আসবে। তো সবাইকে বলবো যে ভিডিওগুলো দেখার পর তোমরা অবশ্যই একটা লাইক দেবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে, সাবস্ক্রাইবারটাও বাড়ানোর চেষ্টা করবে। ওকে, তাহলে এইটুকুই রইল। নেক্সট ভিডিওতে আমি মেসোপটেমিয়া সভ্যতা কেন গড়ে উঠলো বা মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠার কারণ, আমি একটা 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, আর এবং এটা পয়েন্ট পয়েন্ট করে বিষয়টা বলবো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে টু বি কন্টিনিউ মেসোপটেমিয়া। বাই।